বৃক্ষ কি করে? বৃক্ষ এই কাজটা করে যে আইরিসের দাঁতে ঘুষি মারে, দাঁতে একটা ঢুস করে ঘুষি মারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আজ আমি বিজ্ঞান বিষয়ের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং এডমিশন টেস্টের সকল শিক্ষার্থীর জন্য জানা অত্যন্ত জরুরি। বিষয়টি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। শুরুতেই বলে রাখি যে পর্যায় সারণীর মূল যে বিষয়টা সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আর পর্যায় সারণী হচ্ছে রসায়নের প্রাণ। যে শিক্ষার্থী রসায়নের পর্যায় সারণী সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, যত বেশি তথ্য ইনরিচ করতে পারবে, রসায়নের বিষয়গুলো অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জানার চেষ্টা করব অত্যন্ত সহজ এবং সাবলীল একটি গল্পের মাধ্যমে। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে গল্পটি শুনবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি তুমি এই গল্পটি মনোযোগ দিয়ে শোনো তাহলে আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে কখনো তুমি কোন মৌলের কোন ধর্ম বেশি না কম এটা তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। তো কথা না বাড়িয়ে চলো আমরা গল্পে চলে যাই। গল্পের বিষয় হচ্ছে দুই বন্ধুকে নিয়ে। দুই বন্ধু, তো আমাদের যেমন অনেক সময় কোনো সিনিয়রের সাথে জুনিয়রের বন্ধুত্ব হয়ে যায় এবং অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়, অনেক সুসম্পর্ক গড়ে ওঠে, তেমনি রসায়নের এই গল্পে থাকছে আমাদের দুজন। একজন হচ্ছে বৃক্ষ। তোমরা অনেকে বৃক্ষকে চিনে থাকবে যে এই বৃক্ষ হচ্ছে একজন বড় রেসলার। তো এই বৃক্ষ এবং তার একজন ফ্রেন্ড যার নাম আইদীপ। বৃক্ষর বন্ধুর নাম হচ্ছে আইদীপ। তো আইদীপ যদি বলি আমরা এই মুহূর্তে ধরো তোমাদের মতো নবম কিংবা দশম শ্রেণীতে পড়ছে বা একাদশ শ্রেণীতে পড়ছে। তো আইদীপ এবং এই বৃক্ষর এত ভালো বন্ধুত্ব অনেকের সহ্য হচ্ছিল না, তারা মেনে নিতে পারতেছিল না। তখন তারা চিন্তা করলো যে তাদের এই বন্ধুত্ব নষ্ট করা যায় কিভাবে। তখন আইদীপ এবং বৃক্ষকে উভয়কে পিন মারা হইলো, কিছু ভুল তথ্য উপস্থাপন করা হলো উভয় সম্পর্কে আর কি। আইদীপকে বলা হয়েছে যে বৃক্ষ তোমার নামে এগুলো বলেছে, আবার বৃক্ষকে বলা হয়েছে আইদীপ তোমার নামে এগুলো বলেছে। তো যাই হোক, এই কথা শুনে কোনো যাচাই বাছাই ছাড়াই বৃক্ষ কি করে? বৃক্ষ এই কাজটা করে যে আইদীপের দাঁতে ঘুষি মারে, দাঁতে একটা ঢুস করে ঘুষি মারে। এই যে দাঁতে ঘুষি মারে, দাঁতে ঘুষি মারার পর আইদীপের দাঁত পড়ে যায়। তো আইদীপ ছোট হলেও সে ছাড় দেওয়ার লোক নয়। সে কি করেছে? বাসা থেকে একটা ছুরি নিয়ে এসে এই আমাদের বৃক্ষর পেটে চালায় দেয়। তো ছুরি নিয়ে এসে পেটে চালায় দেয়, তখন বৃক্ষ কিন্তু আর বৃক্ষ থাকে না, বৃক্ষ হয়ে যায় অর্ধেক। মানে তখন কেউ আর তাদেরকে তাদের পূর্বের নামে ডাকে না। পূর্বের নামে ডাকা হয় আধা বৃক্ষ, আধা বৃক্ষ। এবং আইদীপের যেহেতু দাঁত পড়ে গেছে, দাঁত নাই, এই জন্য আইদীপকে বলা হচ্ছে আইদ বলে ডাকা হয়। তো তোমরা বলতে পারো যে এই আধা বৃক্ষ এবং আইদ দিয়ে আমরা কি শিখবো? বৃক্ষর পরিবর্তিত নাম কি? আধা বৃক্ষ। আর আইদীপের পরিবর্তিত নাম কি? আইদ। এই দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, আধা বৃক্ষ আর আইদ। আর তোমরা ইতিমধ্যে এই বিষয়টা জানো যে পর্যায় সারণীর বাম থেকে ডানে যেটা বিস্তৃতি সেটা হচ্ছে পর্যায়। এই পর্যায় রয়েছে 7টি এবং ওপর থেকে নিচে যার বিস্তৃতি এটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী, এর সংখ্যা হচ্ছে 18টি। তো পর্যায় সারণীর এই বাম থেকে ডানে যেটা পর্যায়, ওপর থেকে নিচে যেটাকে আমরা গ্রুপ বলে থাকি। তো আমাদের পর্যায় সারণীতে আমরা যদি খেয়াল করি এই আধা বৃক্ষ এবং আইদ দিয়ে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো আধা বৃক্ষ। এই পাঁচটা বর্ণ দিয়ে পাঁচটা পর্যায়বৃত্ত ধর্মকে খুব সুন্দরভাবে মাথায় রাখা যায়। কি কি? একটা হচ্ছে পারমাণবিক আকার, 2 ধাতব ধর্ম, 3 বিজারণ ক্ষমতা, 4 গলনাঙ্ক, 5 হচ্ছে স্ফুটনাঙ্ক। তো এই ধর্মগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। আর শুধু মনে রাখবো আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলোকে কিভাবে আমরা খুব সহজে মাথায় রাখতে পারবো, খুব সহজে কোনো মৌলের তার পর্যায়বৃত্ত ধর্মের কোনটি বড় কোনটি ছোট, তড়িৎ ঋণাত্মকতার মান বেশি না কম, ইলেকট্রন আসক্তির মান বেশি না কম, এগুলো খুব সহজে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি। আর আইদীপের পরিবর্তিত নাম হচ্ছে আইদ। এই আইদ দিয়ে আমরা কি বুঝতেছি? আইদ এর আ দিয়ে হচ্ছে আয়নীকরণ শক্তি, রস্বই দিয়ে হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং ত দিয়ে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এবার আসো, এখানে লেখা আছে বাম থেকে ডানে। বাম থেকে ডানের বিস্তৃতি কি?
পর্যায়। তো মাথায় রাখবা এই আধা বৃক্ষ অর্থাৎ পদার্থের আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই 5টি বিষয় বাম থেকে ডানে গেলে, এই বাম থেকে ডানে গেলে এগুলো কমে কমে বা হ্রাস পায়। আধা বৃক্ষ বাম থেকে ডানে হ্রাস পায়, আধা বৃক্ষ বাম থেকে ডানে কি পায়? হ্রাস পায়। তো তোমরা খেয়াল করো, আমাদের যদি এরকম প্রশ্ন করে, এই যে পর্যায় সারণীর একটা খণ্ডিতাংশ দেওয়া আছে এই জায়গায়, তোমরা খেয়াল করো, আমাকে যদি বলে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এর মধ্যে কোনটির আকার সবচেয়ে বড়, আমাকে প্রশ্ন করেছে কোনটির আকার সবচেয়ে বড়, তা আমরা কি বলেছি? আধা বৃক্ষ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তাহলে ফ্লোরিনের আকার কিন্তু এখানে সবচেয়ে ছোট, তাহলে আকার সবচেয়ে বড় কার হবে? লিথিয়ামের। তো চিন্তা করো, এভাবে বাকি সবগুলোই যদি আমাকে প্রশ্ন করে কোনটির ধাতব ধর্ম বেশি, একটি পর্যায় দিয়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কোনটির ধাতব ধর্ম বেশি, তাহলে আমাকে বলতে হবে বাম থেকে ডানে গেলে যেহেতু হ্রাস পায়, তাহলে আমাদের বামে যে মৌলটি অবস্থিত সেটি হচ্ছে লিথিয়াম। এই লিথিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। আর যদি বলে ধাতব ধর্ম সবচেয়ে কম কার, তাহলে হবে কি? ফ্লোরিনের। তো এবার আসো, বাম থেকে ডানে যেহেতু আধা বৃক্ষ হ্রাস পায় বা কমে, তো মাথায় রাখবা যে এই বাম থেকে ডানে যেটা হ্রাস পায়, ওপর থেকে নিচে সেটা কিন্তু বৃদ্ধি পায় বা বাড়ে। তাহলে আধা বৃক্ষ ওপর থেকে নিচে কি হয়? বাড়ে বা বৃদ্ধি পায়। অর্থাৎ একটা পদার্থের একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর আধা বৃক্ষ বাড়বে। অর্থাৎ আমাকে যদি বলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর মধ্যে পারমাণবিক আকার সবচেয়ে বড় কার, তাহলে আমরা কি বলেছি? একই গ্রুপের ওপর থেকে নিচে আধা বৃক্ষ বাড়ে, মানে আকার বাড়ে। অবশ্যই আকার কার বেশি হবে? পটাশিয়ামের। তো এভাবে আমরা মাথায় রাখতে পারি। মাথায় রাখবা, বাম থেকে ডানে গেলে যা হয়, ওপর থেকে নিচে গেলে তার উল্টা হয় আর কি। তো এবার আসো আইট, আইদিতের পরিবর্তিত নেম আইট। তো তোমরা মাথায় রাখবা আইদিত যেহেতু এই মুহূর্তে নবম শ্রেণীতে পড়ে, সে কিছুদিন পর দশম শ্রেণী, এরপর একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ। তো সে দিন দিন কিন্তু বড় হয়, সে দিন দিন ছোট হয় না। তো মাথায় রাখবা, আইট বাম থেকে ডানে গেলে বাড়ে, আইট বাড়ে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? আইট বাড়ে বা বৃদ্ধি পায়। তাহলে আইট বৃদ্ধি পায় মানে কি কি বৃদ্ধি পায়? একটা পদার্থের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, একটা পদার্থের ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, একটা পদার্থের তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে। তো আমাকে যদি প্রশ্নই করে আবারও যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, তাহলে অবশ্যই আনসার হবে কি? ফ্লোরিন। যদি বলে সবচেয়ে কম কার, তাহলে তাহলে লিথিয়ামের। তো এভাবে যদি তোমরা মাথায় রাখো যে আইট বাম থেকে ডানে বাড়ে, তাহলে উপর থেকে নিচে কি হয়? তার উল্টাটা। তাহলে উপর থেকে নিচে কমে বা হ্রাস পায়, হ্রাস পায়, কমে যায়। তাহলে আমরা যদি খেয়াল করি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একটা গ্রুপে অবস্থিত। তো এখানে যদি আমাদের বলে যে কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, তাহলে একই গ্রুপের নিচে যে মৌলটি রয়েছে তার আয়নীকরণ শক্তির মান কম হবে, তাহলে পটাশিয়াম। আনসার হবে পটাশিয়াম। এছাড়াও আমরা মাথায় রাখবা যে আরো কয়েকটি পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে 2 নম্বরের উল্টা হচ্ছে 9 নম্বর ধাতব ধর্ম, এটা হবে অধাতব ধর্ম। তো অধাতব ধর্মও কিন্তু বাম থেকে ডানে গেলে মাথায় রাখবা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, ওটার উল্টা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের জারণ ক্ষমতা, যেহেতু বিজারণ ক্ষমতা হ্রাস পায়, জারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। এবং যোজ্যতা, এই যোজ্যতাও বৃদ্ধি পায়। এই তিনটে জিনিস বৃদ্ধি পায়, যোজ্যতা বা যোজনী বৃদ্ধি পায়। এবার আসো ওপর থেকে নিচে এই তিনটা জিনিস কি হয়? ওপর থেকে নিচে আমাদের অধাতব ধর্ম হ্রাস পায়, হ্রাস পায়, আর জারণ ক্ষমতাও হ্রাস পায়। কিন্তু মাথায় রাখবা, যোজ্যতা বা যোজনী এটা কিন্তু একই গ্রুপের বা একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলোর যোজ্যতা কখনো কম বেশি হয় না, বাড়ে না বা কমে না, একই থাকে। যেমন গ্রুপ 1 এর সব মৌলের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন রয়েছে, গ্রুপ 2 এর সব মৌলের সর্বশেষ কক্ষপথে 2টি করে ইলেকট্রন রয়েছে। তার মানে এটা হচ্ছে একই থাকে, যোজ্যতা একই থাকে, একই থাকে। তো মাথায় রাখবা তোমরা যে এই গল্পটা দিয়ে যে আধা বৃক্ষ এবং আইদিত দুজন ভালো বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু, তাদের মাঝে কেউ পিন মারে তাদের বন্ধুত্ব নষ্ট করার জন্য, তখন বৃক্ষ
আইদিতে দাঁতে ঘুষি মারে, আইদিতে দাঁত পড়ে যায়, তখন দুজন আর আইদিত কি করে, বিক্ষোর পেটে ছুরি চালায় দেয়, বিক্ষো অর্ধেক হয়ে যায়। গল্পটা টম অ্যান্ড জেরির মতো, যে এদের মৃত্যু নেই এরকম আর কি। তো যাই হোক, এখান থেকে মাথায় রাখবা, এরপর তাদের নাম বিক্ষোকে আদা বিক্ষ বলা হয়, আর আইদিতকে আইদ বলা হয়। আইথ দিয়ে আমরা 3টি পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখবো, আদা বিক্ষ দিয়ে আমরা বাকি পর্যায়বৃত্ত ধর্মগুলো মনে রাখবো। এবং শিক্ষার্থীদের সুবিধার্থে আমি একটু বলে রাখি যে পর্যায় সারণী কিন্তু হচ্ছে রসায়নের প্রাণ। তো অনেকে কি করে, টোটাল পর্যায় সারণীতে যে 118টা মৌল রয়েছে, 118টা মৌলেরই পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করে নেয়, কিন্তু তাদেরকে যখন বলতে বলা হয় বলতো সালফারের পারমাণবিক সংখ্যা কত, সে আঙ্গুলে হিসাব করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, আবার আটকে যায়, আবার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে আটকে যায়। তো বলতে কিন্তু অনেক সমস্যা হয়। এভাবে না, তোমরা কি করবা, তোমরা সবাই 1 থেকে 30 নম্বর মৌলের পারমাণবিক সংখ্যা এলোমেলো ভাবে, সাজানো ভাবে, যে যেমনি পারো ইনস্ট্যান্ট ধরার সাথে সাথে যেন বলে দিতে পারো যে জিঙ্ক কত 30 নম্বর, সালফার কত 16 নম্বর। তো এটা মাথায় রাখবা। তো এই বিষয়টা তোমরা এভাবেই শিখবা যে প্রথমে তোমরা টার্গেট নাও 1 থেকে 30 নম্বর মৌলের পারমাণবিক সংখ্যা খুব ভালো করে মাথা মনে রাখবা, এবং সেই সাথে মনে রাখবা যে 1 থেকে 30 নম্বর মৌলের একটা ছোট্ট পর্যায় সারণী এভাবে তৈরি করে ফেলবা। তৈরি করার সময় তুমি কিন্তু তার গ্রুপ নাম্বার, পর্যায় নাম্বার সবগুলো কিন্তু মাথায় গেঁথে নিবা। তাহলে মাথায় রাখবা তোমার রাসায়নিক বন্ধন, তোমার হচ্ছে মোলের ধারণা, এছাড়াও রাসায়নিক বিক্রিয়া, এই যে অধ্যায়গুলো যে রয়েছে, বাকি যে অধ্যায়গুলো রয়েছে, সব অধ্যায় কিন্তু তোমার কাছে ইজি মনে হবে, সহজ মনে হবে। তো আশা করি আজকের ক্লাসটি সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং পরবর্তী বিষয়ে প্রত্যেকটি পর্যায়বৃত্ত ধর্মের ডিটেলস, পূর্ণাঙ্গ আলোচনা শুনতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।